হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং অনেক অনেক সুস্থ রয়েছো। এসএসসি এমটি ক্লাসের আজ হচ্ছে আমাদের 19 নম্বর ক্লাস। আজ আমরা যেটা করব সেটা হচ্ছে 12-10-2021 সালে পরীক্ষা হওয়া, সেকেন্ড শিফটে পরীক্ষা হওয়া মোট 25টা জিকে থেকে আসা মোট 25টা প্রশ্ন আলোচনা করব। তো অবশ্যই সঙ্গে থাকো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। প্রত্যেক দিন এরপর ক্লাসগুলো অ্যাটেন্ড করো, কারণ নোটিফিকেশান যে কোনো দিন আসতে পারে। আজ হচ্ছে তোমাদের 10 মে বা আজ হচ্ছে 11ই মে, যে কোনো দিন নোটিফিকেশান চলে আসতে পারে এবং 2 মাসের মাথায় তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তোমরা যদি জিকে থেকে 20+ নাম্বার যদি স্কোর করতে চাও, তাহলে আমাদের জিকে পেড গ্রুপে তোমাদের জয়েন করতে হবে। অবশ্যই তোমরা জয়েন না করলেও এমন নয় যে তোমরা স্কোর করতে পারবে না। তো তোমাদের হেল্পফুল হবে কিন্তু এই পিডিএফগুলো, যেগুলো আমি প্রোভাইড করব এই গ্রুপের মধ্যে। 249 দিয়ে যদি তোমরা জয়েন করো, 2023-24 সালের কারেন্ট অ্যাফেয়ার্স, 2020, 2021, 2022, 2023 সালের জিকে পিডিএফ, প্রিভিয়াস ইয়ারের স্ট্যাটিক জিকে, টপ মোস্ট ইম্পর্টেন্ট সাজেস্টিভ এমসিকিউ, এত কিছু পাবে এই গ্রুপে জয়েন করলে। তো অবশ্যই প্রত্যেকে জয়েন করে যাও, ঠিক আছে? তো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্নে চলে যাব আমরা। দেখো প্রথম প্রশ্ন কি আছে। আলোর তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের একক কি? আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এখানে শুধুমাত্র তরঙ্গ দৈর্ঘ্য বলা নেই, এখানে বলেছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। শুধুমাত্র তরঙ্গ দৈর্ঘ্য যদি অনেক সময় বলা থাকে, তাহলে সেখানে কিন্তু অনেক সময় সেন্টিমিটার এককটা হয়ে থাকে। কিন্তু যেহেতু বলেছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এই দৈর্ঘ্য খুবই ক্ষুদ্র দৈর্ঘ্য, যেটা হচ্ছে 10⁻⁻10 মিটার। মানে বুঝতে পারছো কত ক্ষুদ্র একটা পয়েন্ট থেকেও, মানে এত ক্ষুদ্র যেটা দেখা যাবে না চোখে, এত ক্ষুদ্র 10⁻10 মিটার দৈর্ঘ্যকে বলা হয়, মানে পরিমাপ করা যায় 1 আংস্ট্রন। 1 আংস্ট্রন, এটা হচ্ছে আংস্ট্রন সমান হচ্ছে 10⁻10 মিটার, 10⁻8 সেন্টিমিটার। ঠিক আছে? তো তাহলে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের একক কি? আংস্ট্রন ইজ দ্য কারেক্ট আনসার। এটা হচ্ছে আংস্ট্রনের সিম্বল। নেক্সট প্রশ্নে যাব। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো কিন্তু শেয়ার করো। তোমাদের সাপোর্ট খুবই প্রয়োজন, একটু বেশি করে শেয়ার করবে আর ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখবে। 2 নম্বর হচ্ছে ক্যাপিলারি ফিড ফাউন্টেন পেন কে আবিষ্কার করেন? ফাউন্টেন পেন মানে বর্তমানে আমরা যে পেনে লেখি সেই পেন নয়, আগে একটা ফাউন্টেন পেন এরকমের থাকতো, যে ফাউন্টেন পেন এইখানে একটা সরু নিব থাকতো না, এই নিব দিয়ে কালি বেরোতো, এটা হচ্ছে ফাউন্টেন পেন। এটা আবিষ্কার করেছিলেন কে? L.E. ওয়াটারম্যান। L.E. ওয়াটারম্যান। যদি প্রথম ফাউন্টেন পেনের গল্প যদি বলা যায়, তাহলে প্রায় 900 খ্রিস্টাব্দে মিশরে প্রথম ফাউন্টেন পেন আবিষ্কৃত হয়েছিল। কিন্তু আধুনিক ফাউন্টেন পেন যদি বলা হয়, তখন হবে L.E. ওয়াটারম্যান আবিষ্কার করেছেন। এবং এই ফাউন্টেন পেনের কবিগুরু রবীন্দ্রনাথ এই ফাউন্টেন পেনের নামকরণ করেছিলেন ঝর্ণা কলম। কি নাম দিয়েছিলেন তিনি? তিনি নাম দিয়েছিলেন ঝর্ণা কলম। চল, 3 নাম্বার হচ্ছে নিচের কোনটি বিশ্বের বৃহত্তম বদ্বীপ? বদ্বীপ, বয়ের আকার ধারণ যে দ্বীপগুলো থাকে তাকে বদ্বীপ বলা হয়, যেটাকে ইংরেজিতে বলা হয় ডেল্টা। ঠিক আছে? চলো, নিচের কোনটি বিশ্বের বৃহত্তম বদ্বীপ? কারেক্ট আনসার হবে, আমরা ছোট থেকেই পড়ে আসছি, এটা বলার অপেক্ষা রাখে না তোমাদের, এটার কারেক্ট আনসার হয়ে যাবে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। এটা 3টি নদী নিয়ে গঠিত হয়েছে। এ হচ্ছে আমাদের হুগলি নদী, গঙ্গা বা হুগলি নদী, ব্রহ্মপুত্র এবং মেঘনা। এই 3 নদী। মেঘনা নদীটা আসলে হচ্ছে আমাদের গঙ্গা নদী, যে ভাগীরথী হয়ে বাংলাদেশে ঢুকছে, পদ্মা হয়ে বাংলাদেশে ঢুকছে, এবং সেই পদ্মা ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়ে মেঘনা তৈরি করছে। তো এই 3টা নদী মানে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, এই 3টে নদী মিলিতভাবে আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং বাংলাদেশে কিছুটা আছে, দুটো মিলে ডেল্টাটা তৈরি করছে, যেটা হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্রের ডেল্টা। ঠিক আছে? আর যদি বলা হয় পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ যখন বলা হবে, তখন হবে কি? মাজুলি নদীদ্বীপ। মাজুলি, যেটা ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত, মাজুলি নদীদ্বীপ, এটা হচ্ছে আসামের মাজুলি নদীদ্বীপ, এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ। চলে যাব 4 নাম্বার। কুণ্ডলিনী দ্য মাদার অব দ্য ইউনিভার্স বইটি কে লিখেছেন, যেটিতে ললিতা সহস্রনামা এর ইংরেজি অনুবাদ রয়েছে? ললিতা সহস্রনামা এর ইংরেজি অনুবাদ হচ্ছে কুণ্ডলিনী দ্য মাদার অব দ্য ইউনিভার্স। এই বইটা কে লিখেছেন বলতো? বইটি লিখেছেন ঋষি সিং ঘেরওয়াল।
ঋষি সিং ঘেরওয়াল এই বইটি লিখেছেন। কুণ্ডলিনী দ্য মাদার অফ দ্য ইউনিভার্স বইটি লিখেছেন। এটা বৌদ্ধ ধর্মের বিভিন্ন পৌরাণিক জিনিস নিয়ে এই বইতে লেখা আছে, বিভিন্ন রকমের তাকতুক মন্ত্র এইসব। তো এটা ঋষি সিং ঘেরওয়াল লিখেছেন, কুণ্ডলিনী দ্য মাদার অফ দ্য ইউনিভার্স। নেক্সট হচ্ছে দেখো 5 নম্বর, ভারতের সংবিধানের কোন অংশে ইউনিয়ন এবং রাজ্যগুলির মধ্যে সম্পর্কের কথা বলা হয়েছে? ইউনিয়ন বলতে কি? ইউনিয়ন মানে হচ্ছে কেন্দ্র সরকার, এবং কেন্দ্র সরকার এবং রাজ্যগুলির মধ্যে সম্পর্কের কথা বলা হয়েছে কোন অংশে? চলো উত্তর বলার আগে তোমাদের বলে রাখি, বর্তমানে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের বলে দিচ্ছি যে ভারত যখন প্রথম সংবিধান তৈরি হচ্ছে তাহলে সেখানে কতগুলো আর্টিকেল ছিল? 395টি আর্টিকেল ছিল। সেখানে শিডিউল বা তালিকা কতগুলো ছিল? 8টি তালিকা ছিল। আর সেখানে অংশ কতগুলো ছিল? 22টা অংশ ছিল। এটা যখন ভারতের সংবিধান গৃহীত হচ্ছে বা চালু হচ্ছে 1950 সালের 26শে জানুয়ারি, তখন এটা ছিল। আচ্ছা তোমাদের কাছে একটা প্রশ্ন রাখবো আমি, যেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে, যে বর্তমানে কতগুলো আর্টিকেল আছে, বর্তমানে কতগুলো তালিকা আছে, বর্তমানে কতগুলো অংশ আছে, এটা তোমরা কমেন্ট করে জানাবে। প্রত্যেকেই কিন্তু কমেন্ট করবে। তো এখন প্রশ্নটা আমাদের কি ছিল? প্রশ্ন ছিল ইউনিয়ন এবং রাজ্যগুলির মধ্যে সম্পর্কের কথা কোন অংশে বলা হয়েছে? কারেক্ট আনসার হবে একাদশ অংশে। একাদশ অংশ বা পার্ট 11। পার্ট 11-এ আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে, প্রত্যেকটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে সম্পর্কটা বলা হয়েছে। এক্সিকিউটিভ পাওয়ার, লেজিসলেটিভ পাওয়ার বিভাজন করা আছে, ঠিক আছে? এই সম্পর্কের মধ্যেই কিন্তু বিভিন্ন তালিকাগুলোও আছে, যৌথ তালিকা, মানে কেন্দ্রীয় তালিকা, কনকারেন্ট লিস্ট বা স্টেট লিস্ট, সেগুলো এখানেই আছে। নেক্সট চলে যাব 6 নম্বর প্রশ্নে। পরিকল্পনা কমিশন ড্যাশ সালে ভারত সরকারের একটি নির্বাহী সিদ্ধান্ত দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল? পরিকল্পনা কমিশন কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? প্রথমে জানতে হবে যে পরিকল্পনা কমিশন কি। পরিকল্পনা কমিশন হচ্ছে প্ল্যানিং কমিশন, প্ল্যানিং কমিশন বা যাকে যোজনা কমিশন বলা হতো, এটাই হচ্ছে প্ল্যানিং কমিশন, যেটা 1950 সালে প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু সম্প্রতি 2014 সালের আগস্ট মাসে এই প্ল্যানিং কমিশনকে ভেঙে দেওয়া হচ্ছে, ঠিক আছে? ভেঙে দেওয়া হচ্ছে। আর শুরু হচ্ছে কি 1 জানুয়ারি 2015 সালে নীতি আয়োগ তৈরি হচ্ছে। সাউন্ডের সমস্যা হতে পারে, একটু তোমরা ম্যানেজ করে নিও বাইরে, ঠিক আছে? ট্রাক্টরের আওয়াজ, বিভিন্ন রকমের গাড়ির আওয়াজ সবসময় থাকে, একটু তোমরা ম্যানেজ করে নিও। তোমাদের জানি প্রত্যেকেরই সমস্যা হবে, ঠিক আছে? তো 1950 সালে ভারত সরকার একটি নির্বাহী সিদ্ধান্ত দ্বারা এই প্ল্যানিং কমিশন তৈরি হয়েছিল, যেটা ভেঙে দিয়ে বর্তমানে নীতি আয়োগ হয়েছে। 7 হচ্ছে বিয়ন্ড দ্য লাইন্স বইটির লেখককে। বিয়ন্ড দ্য লাইন্স এই বইটা কি লিখেছেন? বিয়ন্ড দ্য লাইন্স এই বইটি লিখেছেন কুলদীপ নায়ার। কুলদীপ নায়ার একজন বিখ্যাত সাংবাদিক, ঠিক আছে? তিনি তার অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী লিখেছেন, যার নাম হচ্ছে বিয়ন্ড দ্য লাইন্স। 8 হচ্ছে চলচ্চিত্র নির্মাতা উৎপল বরপূজারীর ডকুমেন্টারি সংস অব দ্য ড্যাশ নাগা উপজাতিদের লোকগান এবং সংস্কৃতির উপর ভিত্তি করে তৈরি। এটা কে চলচ্চিত্র নির্মাতা? উৎপল বরপূজারী, যিনি একটা ডকুমেন্টারি তৈরি করেছিলেন। সেই ডকুমেন্টারির নাম হচ্ছে সংস অব দ্য ড্যাশ। ড্যাশের জায়গায় কি হবে সেটা বলতে হবে। নীল রিভার, ব্লু স্কাই, ব্লু আর্থ, ব্লু হিলস, কোনটা হবে? যেটা নাগা উপজাতিদের লোকগান এবং সংস্কৃতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। কারেক্ট আনসার কি হবে? সংস অব দ্য ব্লু হিলস। নাগা পাহাড়গুলোকে, যে পাহাড়গুলো আছে না, ওগুলোকে নীল পাহাড় বলা হয়, সেই জন্য মানে ওখানে বসবাসকারীদেরকে বলা হচ্ছে সংস অব দ্য ব্লু হিলস নামে একটা নাগা উপজাতিদের লোকগান সংস্কৃতির উপর ভিত্তি করে একটা ডকুমেন্টারি তৈরি করা হয়েছিল। অপশন 4। 5 হলো অর্থনীতির পরিপ্রেক্ষিতে ইপিএফএপি এর অর্থ কি? দেখো, ইপিএফএপি এর অর্থ জানতে হলে আমাদের ইপিএফ এর পুরো নামটা আগে জানতে হবে। ইপিএফ মানে হচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড। যদি তোমরা চাকরি পাও, সরকারি চাকরি যখন তুমি পেয়ে যাবে, তখন তোমাদের একটা ইপিএফ কাটা হবে। মিনিমাম যদি 30,000 স্যালারি হয়, তাহলে স্টেট গভর্নমেন্টের একটা নিয়ম আছে যে মিনিমাম 2,000 টাকা তোমাকে ইপিএফ কাটতে হবে। তো ইপিএফ মানে হচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড। তাহলে পি এর অর্থ কি হলো? প্রভিডেন্ট, ঠিক আছে? অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার।
10 নম্বর চলে যাব, লা লিগা ট্রফি কোন খেলার সাথে যুক্ত? লা লিগা ট্রফি, আজকেই আমি ইউটিউবের কমিউনিটি পোস্টে লা লিগা সম্পর্কে একটা প্রশ্ন বলেছিলাম যে এবারে লা লিগা চ্যাম্পিয়ন কে হয়েছে। তো রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হয়েছে, যদিও কিন্তু এখনও ফাইনাল, পরে আমি সার্চ করে দেখলাম ব্যাপারটা ফাইনাল হয়নি নাকি এখনও এবারে 2024 সালেরটা। তো এটা নিয়ে যদি আমি আপডেট পাই ওই কমিউনিটি পোস্টটা পরে কারেকশন করে দেবো, ঠিক আছে। তো এখানে প্রশ্ন হচ্ছে লা লিগা ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? তো তোমরা তো জানোই এটা হচ্ছে ফুটবল খেলার সঙ্গে যুক্ত। নেক্সট হচ্ছে 11, রাউফ এবং হিকাত হলো ড্যাশের নৃত্যের ধরন। রাউফ এবং হিকাত কোন রাজ্যের নৃত্য? কারেক্ট আনসার হবে জম্মু কাশ্মীরের নৃত্য হচ্ছে রাউফ এবং হিকাত। মনে রাখবে রাউফ হচ্ছে জম্মু কাশ্মীরের ফেমাস একটা ডান্স। এটা স্প্রিং টাইম বা জম্মু কাশ্মীরের বসন্তকালের সময় এই রাউফ ডান্সটা করা হয়। রং বেরঙের তারা মানে ড্রেস পরে ডান্স করে প্রত্যেকে মহিলারা, এবং এটা হচ্ছে ঈদ বা সেই সব যে উৎসবগুলো যখন থাকে সেই উৎসবের সময় এটা করা হয়। 12 হচ্ছে কোন রাজবংশ 320 খ্রিস্টাব্দ থেকে 550 খ্রিস্টাব্দের মধ্যে ভারতে শাসন করেছিল? 320 থেকে 550 খ্রিস্টাব্দের মধ্যে ভারতে। দেখো মৌর্য বংশ তো হবে না, কারণ মৌর্য বংশ হচ্ছে এটা হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ। চন্দ্রগুপ্ত মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিল, এটা হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ। শঙ্ক বংশ, সুনাগ বংশ, আসছে মৌর্য বংশ, ঠিক আছে। হৈশালা রাজবংশ, মগধ তো আরো পুরনো, মগধ থেকেই পরে মৌর্য হচ্ছে, হর্ষঙ্ক ইয়ে থেকে। কারেক্ট আনসার হয়ে যাবে গুপ্ত ডাইনাস্টি ইজ দ্য কারেক্ট আনসার। গুপ্ত বংশ 320 থেকে কতদিন শাসন করেছিল? 550 অব্দি শাসন করেছিল, ঠিক আছে। গুপ্তরা 320 থেকে 500। এখানে দেখো ঘটোৎকচ গুপ্ত যদি বলা হয় প্রথম, তাহলে হবে ঘটোৎকচ গুপ্ত 280 থেকে 319 খ্রিস্টাব্দ থেকে শাসন করছে। তারপরে প্রথম চন্দ্রগুপ্ত, তারপর আসছে 320-তে আসছে প্রথম চন্দ্রগুপ্ত, মানে 319 থেকে 335, ঠিক আছে। তারপর 335 থেকে চলে আসছে 375 পর্যন্ত সমুদ্রগুপ্ত। তারপর 375 থেকে চলে আসবে তোমার 375 থেকে তোমার চলে আসবে 415 পর্যন্ত চলে আসছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এইভাবে চলতে থাকবে, ঠিক আছে। লাস্ট হচ্ছে 540 থেকে 550 বিষ্ণুগুপ্ত, শেষ শাসক বিষ্ণুগুপ্ত। নেক্সট চলে যাবো 13 নম্বর প্রশ্নটা দেখো। পাণ্ডবনী হলো ড্যাশের সবচেয়ে বিখ্যাত লোক কাহিনী। পাণ্ডবনী কথাটা এসছে কোথা থেকে জানো? যদি আমি যেভাবে তোমাদের পড়াই গল্পের আকারে সেইভাবে যদি তোমরা মনে থাকো কিন্তু সহজে ভুলবে না। পাণ্ডবনী, এই পাণ্ডবনী কথাটা এসছে পাণ্ডব থেকে। পাণ্ডব আমরা প্রত্যেকেই জানি, মহাভারতের পাণ্ডব 5 পাণ্ডব ছিল, 5 ভাই, সেই গল্প প্রত্যেকেই জানি আমরা। এই পাণ্ডব থেকেই আসছে পাণ্ডবনী। পাণ্ডবনী এক হচ্ছে লোক কাহিনী, মানে 5 ভাইকে চরিত্র করে বিভিন্ন লোক কাহিনী, বিভিন্ন ধরনের পৌরাণিক কাহিনী আছে, সেগুলো যাত্রাপালার আকারে পরিবেশন করা হয়, গানের আকারে সেগুলো পরিবেশন করা হয়। তো এদের যে এই পাণ্ডবনীর মেন যে ক্যারেক্টার, মেন চরিত্র বা হিরো হচ্ছেন মানে দ্বিতীয় পাণ্ডব। প্রথম পাণ্ডব তো হচ্ছেন যুধিষ্ঠির, দ্বিতীয় পাণ্ডব ভীম, ঠিক আছে। তাহলে এই পাণ্ডবনীটা ভারতের মধ্য ভারতে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এই সব জায়গাগুলোতে করা হয়ে থাকে। তা অপশানে দেখো ছত্তিশগড় আছে, তাহলে ছত্তিশগড় কারেক্ট আনসার হবে। চলে যাব 14, ভারতীয় সংবিধানের সংবিধান সংশোধনের পদ্ধতি নিচের কোন দেশের সংবিধান থেকে ধার করা হয়েছে? দেখো ভারতীয় সংবিধানের বিভিন্ন বিষয় বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছে। ভারতীয় দেশ যে প্রেমবেলটা দেখতে পাচ্ছ বা প্রস্তাবনাটা দেখতে পাচ্ছ, সেই আইডিয়াটাও কিন্তু বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানের যে দেখতে পাচ্ছ লোকসভা রাজ্যসভা 2 কক্ষ বিশিষ্ট, সেটাও কিন্তু ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। সংবিধান সংশোধন পদ্ধতি এটা কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। এরকম কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিসগুলো নেওয়া হয়েছে, তো সেগুলো তোমাদের জানতে হবে, মনে রাখতে হবে। কারেক্ট আনসার হচ্ছে এটা নেওয়া হয়েছে কোথা থেকে? সংবিধান সংশোধন পদ্ধতি দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। আর আমাদের প্রথমে ছিল 395টা ধারা, বর্তমানে 448টি ধারা। এই যে এতগুলো ধারা বেড়েছে, এটা হচ্ছে 105টা সংশোধনের মাধ্যমে এই ধারাগুলো বেড়েছে, ঠিক আছে। 15 হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ কখন হয়েছিল? আমরা জানি পানিপথের প্রথম যুদ্ধ হচ্ছে 1526 সালে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে, যেখানে বাবর জয়ী হচ্ছে। দ্বিতীয় যুদ্ধ হচ্ছে 1556 সালে, তৃতীয় যুদ্ধ হচ্ছে 1761।
তৃতীয় যুদ্ধ 1761। তিনটেই মনে রাখবে। 16 হচ্ছে দেখো অতি উচ্চ তাপমাত্রায় পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়, মানে হাই টেম্পারেচার অতি উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে যে যন্ত্র ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে পাইরোমিটার। দেখো যদি 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, সেটা যদি আমরা পরিমাপ করতে যাই থার্মোমিটার দিয়ে, ফারেনহাইট স্কেল বা থার্মোমিটার দিয়ে, সেখানে কিন্তু সেটা পরিমাপ করা যাবে না। এই ধরনের যত বেশি হাই টেম্পারেচার থাকে বা যত নিম্ন তাপমাত্রা থাকে, বিভিন্ন রকমের আলাদা আলাদা যন্ত্র থাকে, সেই যন্ত্র দিয়ে পরিমাপ করা হয়। এখানে বেশি অতি উচ্চ তাপমাত্রা পাইরোমিটার দ্বারা পরিমাপ করা হয়। 17 চলে যাব, নিচের কোনটি উত্তরে খরিফ ফসল এবং দক্ষিণে রবি ফসল? খারিফ ফসল বলতে কোনগুলো? যেগুলো গ্রীষ্মকালে বা বর্ষাকালে হয় সেগুলো হচ্ছে খারিফ ফসল। রবি শস্য হচ্ছে কোনগুলো? যেগুলো শীতকালে হয়ে থাকে সেটা হচ্ছে রবি শস্য। এখানে প্রশ্নে কি বলেছে? কোনটি উত্তরে, মানে উত্তর ভারতে বর্ষাকালীন ফসল, দক্ষিণ ভারতে শীতকালীন ফসল, এমন একটা ফসল। দেখো রাগি, সিসামুম, সূর্যমুখী নাকি আখ? কারেক্ট আনসার হয়ে যাবে সিসামুম। সিসামুম হচ্ছে উত্তর ভারতে খারিফ ফসল, দক্ষিণ ভারতে রবি শস্য। অনেকেই হয়তো বুঝতে পারলেন না যে সিসামুমটার মানে কি। সিসাপুম মানে হচ্ছে যেটাকে আমরা তিল বলে থাকি। কি বলে থাকি? তিল। তিল বলে থাকি। বাংলা, পাঞ্জাবি, হিন্দি, বিভিন্ন ভাষাতে এটাকে তিল বলা হয়ে থাকে। 18 হচ্ছে দেখো নিচের কোন বেদ সঙ্গীতের সাথে সম্পর্কিত? আমরা প্রত্যেকেই জানি 4টি বেদ আছে, যেটা হচ্ছে সামবেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তার মধ্যে সামবেদ, সামগান থেকে তোমরা মনে রাখতে পারবে সামবেদ মানে সেখানে গানের ব্যাপার আছে। সামবেদ হচ্ছে সঙ্গীতের সাথে সম্পর্কিত। বেদের অপর নাম হচ্ছে শ্রুতি, কারণ বেদকে শুনে শুনে মনে রাখা হতো। আমাদের শরীরে ভিটামিন কে এর অভাব, এর ঘাটতিতে ড্যাশ হয়। ভিটামিন কে এর ঘাটতিতে কি হচ্ছে? ভিটামিন কে এর ঘাটতিতে আমাদের শরীরে রক্ত জমাট বাঁধতে দেরি হয়, অর্থাৎ যদি কোনো জায়গা আমাদের কেটে যায় সেই জায়গাটাতে রক্ত পড়তেই থাকবে, সহজে জমাট বাঁধবে না। কারেক্ট, রক্ত জমাট বাঁধতে বিলম্ব। স্কারভি দেখো ভিটামিন সি, রাতের অন্ধত্ব ভিটামিন এ। নেক্সট চলে যাব, শিশু মৃত্যুর হার বা IMR সেই নির্দিষ্ট বছরে জন্ম নেওয়া 1000 জীবিত শিশুর অনুপাত হিসাবে 10 বছর বয়সের আগে মারা যাওয়া শিশুদের সংখ্যা নির্দেশ করে। অর্থাৎ আমরা জানি শিশু মৃত্যুর হার কাকে বলে। ধরো এই বছর ধরো 2024 সালে বা 2023 সালে আমরা ধরে নিচ্ছি 1000 শিশুর জন্ম হয়েছে। 1000 শিশু জন্ম হওয়ার মধ্যে যদি সেখানে 7টি শিশু মারা গেছে, তাহলে আমরা শিশু মৃত্যুর হার কত ধরবো? 7। ঠিক আছে, তো কত বয়সের মধ্যে শিশু মারা গেলে তাকে আমরা কাউন্ট করব, এইটা বলতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এটা, কত বয়সের মধ্যে মারা গেলে সেটাকে আমরা কাউন্ট করব, শিশুর মৃত্যুর দিকে কাউন্ট করব। 1 বছরের মধ্যে, জন্ম হওয়ার 1 বছরের মধ্যে যদি সেই শিশুটা মারা যায় তখন এটাকে আমরা কাউন্ট। 21 হচ্ছে কোলকালি কোন রাজ্যের ঐতিহ্যবাহী লোকনৃত্যগুলির মধ্যে একটি? কোন রাজ্যের লোকনৃত্যগুলির মধ্যে একটি হচ্ছে কেরালা। কারেক্ট আনসার, কোলকালি নামটা থেকেই মনে রাখবে যে কেরালা। ঠিক আছে, দেখো একটা নাম হচ্ছে কথাকলি। এই কথাকলির ক থেকে মনে রাখবে এটা কেরালা, কোলকালির ক থেকে মনে রাখবে কেরালা। ঠিক আছে, 22 দেখো, কে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন? এটা আমরা ছোট থেকে পড়ে আসছি, এর উত্তর বলবো না, তোমরা কমেন্টে বলবে গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন। 23 অঞ্জু ববি জর্জ নিচের কোন খেলার সাথে যুক্ত? অঞ্জু ববি জর্জ একজন মহিলা এবং তিনি ফেমাস কেন? কারণ হচ্ছে তিনি ভারতের প্রথম মহিলা অ্যাথলিট যিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মেডেল জিতেছেন। 2003 সালে এই অঞ্জু বেবি জর্জ হাই জাম্পে প্যারিসে আয়োজিত হয়েছিল ওয়ার্ল্ড অ্যাথলিট চ্যাম্পিয়নশিপ। সেই চ্যাম্পিয়নশিপে হাই জাম্পে তিনি ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন এবং ভারতের প্রথম মহিলা অ্যাথলিট যিনি বিশ্ব প্রতিযোগিতায় মেডেল পাচ্ছে। এই জন্য অঞ্জু ববি জর্জ যুক্ত, তিনি হচ্ছেন একজন অ্যাথলেটিক্স। 24-এ চলে যাব আমরা, ভারতীয় সংবিধানের 21 অনুচ্ছেদ কি নিয়ে আলোচনা করে? ভারতীয় সংবিধানের আর্টিকেল 21 কি নিয়ে আলোচনা করছে? আর্টিকেল 21 মানে হচ্ছে পার্ট 3, পার্ট 1 মানে হচ্ছে 1 থেকে 4, পার্ট 2 মানে হচ্ছে 5 থেকে 12, আর্টিকেল 5 থেকে আর্টিকেল 12 পার্ট 2, আর আর্টিকেল 13 থেকে আর্টিকেল 32 এটা হচ্ছে পার্ট 3। পার্ট 3-তে আমাদের আছে মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে। মৌলিক অধিকারগুলো সম্পর্কে পার্ট 3-তে আছে।
আর পার্ট 4A তে আছে মৌলিক কর্তব্যগুলো। তাহলে এখানে আমাদের লাইফের অধিকার, আমাদের জীবনের অধিকার সম্পর্কে বলা হয়েছে পার্ট 21-এ। 25 নম্বর প্রশ্নে যাব আমরা। কোন মৃত্তিকা উত্তরের সমভূমি এবং নদী উপত্যকায় বিস্তৃত এবং ভারতের মোট এলাকার প্রায় 40% জুড়ে রয়েছে? তো দেখো, ভারতের বৃহত্তম সমভূমি হচ্ছে গাঙ্গেয় সমভূমি, যেটা সমগ্র উত্তর ভারত জুড়ে রয়েছে। ঠিক আছে, এই গাঙ্গেয় সমভূমির পুরোটাই হচ্ছে পলি মৃত্তিকা, তাহলে 40% জুড়ে রয়েছে পলি মৃত্তিকা, তাহলে কারেক্ট আনসার হবে পলি। অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। আমাদের 25টা প্রশ্ন শেষ হলো। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে বেশি বেশি করে শেয়ার করো, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্রত্যেকে লাইক করো, টেলিগ্রামে জয়েন না করে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, প্রত্যেকে এক্ষুনি জয়েন